বাংলাদেশের রাজনীতিতে সত্যিকার অর্থে আন্দোলনকামী নারী, উচ্চশিক্ষিত নারী, কর্মী নারী, ত্যাগী নারী, এর মূল্য আপনি কোনো দলে পাবেন না। আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, এবং বাংলাদেশের যত রাজনৈতিক সংগঠন আছে আপনি কোথাও যেতে পাবেন না। না, আপনি আপনারটা বলেন। আমি সবারটাই বলবো, কারণ নারী নিয়ে কথা ওঠা মানে নারী কোনো একক সংগঠনের না, ভোটার না। বাংলাদেশে 51% নারী ভোট। এখানে আপনি কোথাও এদেরকে পাবেন না সঠিক মূল্যায়ন করতে, এদের যোগ্যতার দাম দিতে, এবং এদের যে কর্মকাণ্ডের স্বীকৃতি দিতে আপনি কোনো ধরনের পাবেন না। এখানে নারী বিবর্জিত দল বিএনপি, আমি সেটা বলবো না। নারীকে নমিনেশন দিচ্ছে, নারীর যে আরপিও এবং সংস্কার কমিশনের যে মাফিক নারীকে দেওয়ার দিচ্ছে, তবে সব পোষ্য কোটার নারী পেয়েছে। এই পোষ্য কোটার নারীরা রাজনীতির মাঠে ময়দানে মঞ্চে নাই, কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে সভা সমিতি সেমিনার কেউ হয়তো সেটাতেও নাই, এরকম নারীরা পেয়েছে। তবে নারী পেয়েছে। এখন আপনি বলতে পারেন মাঠের নারী কেউ পায় নাই। মাঠের নারীর প্রয়োজনীয়তা হয়তো বা দল উপলব্ধি করেনি, কারণ এখন হয়তো কাগজে কলমে কম্পিউটার সেমিনার সিম্পোজিয়াম দিয়ে বাংলাদেশে দল পরিচালিত হবে, মাঠে আর যাওয়া লাগবে না। এই জন্য হয়তো মাঠের ত্যাগীদেরকে, পরীক্ষিতদেরকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত জামাত ইসলাম তো নারী বিদ্বেষী, নারী নেতৃত্ব নাজায়েজ বলে। বেগম জিয়া জামাত তো নিজেকে অনেক সরিয়ে ফেলছে, এখন তো মন্দিরে যাচ্ছে, মন্দিরে যাচ্ছে, পূজা রোজা এক হিন্দু কমিউনিটি থেকে মনোনয়ন দিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে তাদের একটা ভণ্ডামি। কারণ এই ভণ্ডামির সুযোগটা এখন তারা পাইছে, যেহেতু 3টা দল বাংলাদেশে ছিল, তার ভিতরে 2 দল ছিল হাইয়েস্ট, আর তারা কারোর তোয়ালা গামছা হয়ে ইউজ হয়েছে, ব্যবহার তাদের দলকেও ব্যবহার করছে, তারা নিজেরাও সিটের ভিত্তিতে হোক যেভাবে হোক তারা নেগোশিয়েট করছে। আমাদের সাথে যেটা ছিল প্রকাশ্য জোট, সেটা শুধুমাত্র নির্বাচনী জোট। আমরা এই দায়িত্ব নিই না জামাত ইসলামের, যে জামাত ইসলাম যুদ্ধ অপরাধী নয়, এই স্বীকৃতি দিতে হবে জোট করলে, এইটার ভিতরে আমরা নাই। বরং বেগম খালেদা যে এই কথা বলছে যে যুদ্ধ অপরাধের বিচার আমিও চাই, কিন্তু স্বচ্ছতার ভিত্তিতে বিচারটা করতে হবে। শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার টেলিফোন সংলাপে দেখবেন স্পষ্ট করে উনি বলছে, এখন ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা, আপনিও আইনজীবী আমিও আইনজীবী, দুজনের কেউ কিন্তু চাবো না। চাই কি? আমরা কেউ চাবো না, কারণ আমরা আইনের সেবক। ওখানে আমরা স্যালুট করি, কুর্নিশ করি। কাকে কুর্নিশ করি? ওই সত্য আইনটাকে কুর্নিশ করি। কাকে কুর্নিশ করি? সত্য আইনের প্রয়োগকে কুর্নিশ করি। আমরা নিরপেক্ষতাকে কুর্নিশ করি, দাসত্বকে কুর্নিশ করি না। আর ওই লঙ্কার রাবণরা যে হুকুমটা চালাই দিবে সচিবালয়ে, ওই রাবণদের কলমের হুকুমকেও কুর্নিশ করি না। তো কুর্নিশ যেটাকে করি, সেই কুর্নিশের জায়গা কমে যাচ্ছে। লঙ্কার রাবণরাই এখন সব কিছু নিয়ন্ত্রণ করছে। দেখেন, একটা জামিন কেন আমাকে হলো, আসিফ নজরুল সাহেব বলে, আর থানা থেকে আসামি ছাড়তে যখন বাধ্য করে আসিফ নজরুলরাই, যে না শেখ হাসিনা আজাদ গুলি করছে, প্রকাশ্য দিবালোকে 1400 জনকে মারছে, এটা প্রকাশ্য দিবালোকের মতো সত্য, অস্বীকার করার কিছু নাই। ওই ছেলেটা কাঁদতে কাঁদতে বলছে যে আমাদেরকে হত্যা করছে, তাই আর পুলিশ হত্যা করছি, তাহলে ওকে ধরছেন কেন, ছেড়ে দেন। তো তখন কি আসিফ নজরুল ছাড়তে বাধ্য হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়তে বাধ্য হয়েছে? ওই ছাড়াটাই যদি শুধু কোনো বিচারক ছাড়তো, কোনো আইনজীবী যদি এই সাবমিশনটা কোর্টের বারান্দায় রাখতো, কোনো বিচারক যদি ছাড়তো, পরের দিন আসিফ নজরুলের সে প্রেস কনফারেন্সে বিচারক এতজন জামিন দিয়ে ফেললো, এতগুলো মামলা শুনে ফেললো, তার অ্যাটর্নি জেনারেলকে দিয়ে হাহুতাশ করে চোখের পানিকে গোটা হাইকোর্টের বারান্দায় দেখবেন বন্যা বয়ে যেত, এরকম ভাব। এখন সমস্ত কিছু সাফার করি আমরা আইনজীবীরা। আমরা জামিন না করলেও আমাদের মানসিক কষ্ট থাকে যে আইনের উপযুক্ত, কিন্তু জামিন পেলাম না। এখানে জামিন পাওয়া থেকে ডিপ্রাইভ হলো ক্লায়েন্ট, এটা তো আমরা আইনজীবী হিসেবে কষ্ট পাই, কিন্তু কষ্ট পাই না। এবং আমার তো 2-3 দিন মানুষকে ন্যায্য বিচারটা দিতে না পারলে আমি প্রচণ্ড মানসিক কষ্টে থাকি ভাই। কারণ আমি তো এখানে আইনজীবী পেশায় আমি আসছি যে আমি কারো রক্তচক্ষু দেখবো না, আমার এসিআর কেউ লিখবে না, আমাকে কেউ ধাক্কা মেরে অফিস থেকে বের করে দেবে না, কোনো প্রমোশন ডিমোশন আমার থাকবে না। এই জন্য আমি এই পেশাটাতে আমি আসছি, কিন্তু আমি এই পেশায় এসে তো স্বাধীনভাবে করতে পারছি না। ওই লঙ্কার রাবণদের নিয়ন্ত্রণ মুক্ত তো আমি হতে পারছি না, আপনিও হতে পারছেন না, বিচারালয়ও কিন্তু হতে পারছে না। তাহলে বিচারালয় নিয়ে আঙ্গুল তোলা যতটা ইজি, যতটা সোজা, নিজেদের দিকে নিজের আঙ্গুল তুলতে কিন্তু ততটা তারা সোজা হচ্ছে না, তারা ব্যর্থ হচ্ছে। ডাকসু জাকসু ইকসু নির্বাচিত হয়েছে, আস্ফালনের কিছু নাই। এটাই জামাত ইসলামের পতন ঘটাই দিবে ইনশাআল্লাহ, আমি পাপি আশা করি। আগামী নির্বাচন একবার সামাজিকভাবে, রাজনৈতিকভাবে জামাত ইসলামকে তলানির সাথে মেশাবে এই ডাকসু জাকসু ইকসু। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করে আসছি 85-85 সাল থেকে, এবং আমি 2বারের ভিপি ছিলাম নির্বাচিত।
আমাদের যে গেট আপ, আমাদের যে মানে কালচার, যে এডুকেশন, যে শিক্ষা, টিচারদের সাথে যে ডিবেট, ছাত্র শিক্ষক আমরা আলাদা আলাদা ডায়াসে বসে ডিবেট করছি, টিচারদেরকে আমি ছাত্রী হিসেবে হারাইছি, শ্রেষ্ঠ বক্তা হয়েছি। আজকে নতুন বন্দোবস্তের বাংলাদেশে আমার সেই সার্বজনীন বাংলাদেশের চিত্র শিক্ষা প্রতিষ্ঠানের আমি তো এদের কাছে পেলাম না। এরা যে সমস্ত ল্যাঙ্গুয়েজ ইউজ করে, এই রাকসুর জিএস শহর শুরু করে ইনকলাব মঞ্চের নাম করে বোরখাধারী হেজাবধারী মেয়েদেরকে বসায় রেখে মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে স্লোগান দিচ্ছে, আর ওই স্লোগানের কাউন্টার অঙ্গ প্রত্যঙ্গ নিয়েই ওই আমার বোন হেজাবধারীগুলো ধরছে। তাহলে কি অরুচি, কি কুরুচি! আমার আজকে অবাক লাগে যে মায়ের গর্ভ একটা পবিত্র জায়গা, বাবা যখন জন্ম দেয় একটা পবিত্রতার সাথে জন্ম দেয়, সেই ভালোবাসা, সেই পবিত্রতার এই কোন প্রোডাকশন, এই কোন বাংলাদেশ পেলাম? ঠিক 72-75-এ বাবার কাছে গল্প শুনেছিলাম যে সামাজিক অবক্ষয় হয়েছিল, ব্যাংক ডাকাতি হয়েছিল, গণতন্ত্র হরণ হয়েছিল, যুব সমাজ নিজের হাতে আইন তুলে নিয়েছিল, সমাজে অরাজক পরিস্থিতি হয়েছিল, 26 লক্ষ মানুষ 26,000 মানুষকে হত্যা করা হয়েছিল, যত্রতত্র যেখানে সেখানে লাশ পেয়েছিলাম। ওই গল্পটা এখন আমি আমার বাস্তবতায় রূপান্তরিত হতে দেখছি। আজকে দেখেন, নয়াদিগন্ত অফিসের 87 বছরের বৃদ্ধ সম্পাদককে যখন ধরে নিয়ে গেছে, বেগম খালেদা জিয়া, ফখরুল ইসলাম আলমগীর সহ আমরা প্রতিবাদ করে রাস্তায় নেমেছি, মিছিল করেছি, মিটিং করেছি। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে যেদিন পুলিশ ধরতে আসে, বেগম খালেদা জিয়ার নির্দেশে কারণ বাজারের অফিসের মেঝেতে ঘন্টার পর ঘন্টা বসে থাকছি, রাত 3টা-4টা পর্যন্ত। তারপরে যখন তাকে ধরে নিয়ে গেছে ডিবি অফিসে 5 দিন 7 দিন শীতের ভিতরে ইট বিছায় বসে থাকছি। আর আজকে ডেইলি স্টার আর প্রথম আলো সম্পর্কে বলতে গেলে বলতেছে আমরা নাকি জঙ্গিবাদ, আর যে আমরা হচ্ছে আওয়ামী লীগের দোসর হয়ে যাচ্ছি। আমার স্পষ্ট দেখেন, আমার ডেইলি স্টার প্রথম আলো না, আমি সাংবাদিকদের পেশাদারিত্বটা পছন্দ করি। সেই হিসেবে আমি বাংলাদেশে যেগুলো আছে তার ভিতরে পেশাদারিত্ব, সাংবাদিক, সংবাদপত্র হিসেবে ডেইলি স্টার প্রথম আলোকে ধরা যায়। আরও অনেক আছে, কিন্তু এইখানে আপনি একটা জিনিস দেখেন, 116টা মামলা খাইছে মতিয়ার রহমান আওয়ামী লীগের আমলে, এবং শেখ হাসিনার বক্তৃতাটা আমার কানে বাজে যে এই ডেইলি স্টার এবং প্রথম আলো হচ্ছে আওয়ামী লীগের শত্রু, গণতন্ত্রের শত্রু। মাহফুজা নাম সারা দেশ ঘুরে বেরিয়েছে মামলা মোকাবেলা, মামলা খাইছে 116টাও নেই, এবং গণতন্ত্রের শত্রু, আওয়ামী লীগের শত্রু এবং স্বাধীনতার শত্রু। এবং আমি প্রেস ক্লাব থেকে শুরু করে মেইনটি রোডের ওই জায়গায় তৎকালীন সময় ডিজিডিএফআই তাদেরকে জেএমবি বলে হচ্ছে তার ফাঁসির ভিতরে ঝুলায়, তাদের পোস্টারও আমি দেখছি। এই 15 বছর যে ব্যক্তিগুলি কোর্টের বারান্দায় 116টা মামলা নিয়ে দৌড়ালো, আজকে আমি এই যুব সমাজকে প্রশ্ন করতে চাই, তোমরা যখন ডেইলি স্টারকে বলো যে ওই স্বৈরাচারী সরকারের দোসর হিসাবে চিহ্নিত করো, তাহলে এই দোসরের সেদিনকার পরিস্থিতিটা তোমাদের মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে তোমাদের। তো সেইটা ইতিহাস কখনো কারোর সাথে বিট্রে করে না, ইতিহাসের সাথে আমরা বেইমানি করি, কারণ আমরা আমাদের মন মতো ইতিহাসের কেটে ছেটে নিজের মতো নিজে উপস্থাপন করতে চাই, কিন্তু ইতিহাসের কোনো দোষ কিন্তু থাকে না। আর দেখেন, তালেবানের একজন নেতা, জঙ্গি হুজি নেতা বাংলাদেশে আসছে, বাংলাদেশের সরকারের কাছে কোনো তথ্য নাই। তাহলে এই হুজি নেতাগুলো কেন আসলো, কিভাবে আসলো? উইদাউট পারমিশন, উইদাউট নলেজ, উইদাউট হচ্ছে ইনফরমেশন, তারা দেশের ভিতরে আসে কিভাবে আসে? তাহলে আমাদেরকে, আমরা সব ধর্মের লোক একটা শান্তিতে বসবাস করি, এইখানে হুজি নেতা চলে আসবে, কেউ জানবে না। এখন গভর্নমেন্ট তার পিছনে গোয়েন্দাগিরি করতে যে লোক দিয়ে রাখবে, ওই লোকগুলো তো ওখানে বেশিরভাগ প্রোভাইড হয়ে গেল। তাহলে আমার নির্বাচনের এই শান্তি শৃঙ্খলা কে রক্ষা করবে, কে বাঁচাবে? আমার চাঁপাইনবাবগঞ্জে ডিসি দুটো নিচে দুটো জামাত ইসলামী ছাত্র শিবির করা, এবং তারা তাদের পুলিং এজেন্ট, প্রিজাইডিং এজেন্ট, ইসলামী ছাত্র শিবিরের সমর্থক শিক্ষক, সমর্থক ডাক্তার, সমর্থক অফিসার ছাড়া একটির নামও আল্লাহ রসুলের নাম নিয়ে তারা নেয়নি। তাহলে আমি ওখানে বলছিলাম যে যেহেতু আওয়ামী লীগ ভোটে নাই, অর্থাৎ তাদের তো পক্ষপাতিত্বের কোনো বিষয় নাই, তাহলে ছাত্র দল, বিএনপি, জামাত, শিবির বাদ যাক, আওয়ামী লীগ যেগুলো আছে সেগুলোকে দিয়ে করা যাক, সেটার ভিতরেও কিন্তু নাই, সেটার ভিতরে। তাহলে আমি এখন এই শিবিরের পাতানো পরিকল্পিত প্রিজাইডিং, পুলিং, ডিসি সাহেব শিবির করা, এটাকে নিয়ে আমি কি ভোটে শান্তিতে আছি নাকি? তারপরে 27,000 ভোট নতুন হয়েছে, এই ভোট যে অন্য থানার থেকে, যেহেতু তাদের ওখানে উর্বর না, ওখান থেকে কাটায় নিয়ে এসে এখানে যে ভোটার বানায় নিয়ে এই ফিক্সড ভোট 27,000, এটার প্রমাণ কি আছে? এখন আপনি এটা ইনভেস্টিগেট করবে কে? সাংবাদিক। আমাদের তো এখন ইনভেস্টিগেট করার সময় নাই, গলায় আমাদের কাটা বিঁধে গেছে ভোট নামক যন্ত্রটা, এটা করার জন্য আমরা এখন ব্যাপকভাবে ব্যস্ত। এই যে একটা পাতানো নির্বাচন করছে জামাত, এনসিপি সরকার, আর দোষটা পাচ্ছে তারা ইন্টেনশনালি যাচ্ছে গুলশান অফিসে, এবং তাদের লোকজনকে দিয়ে আবার তারা বলাচ্ছে এই জিনিসগুলি শুধুমাত্র আমাদেরকে একটা বিভীষিকার ভিতরে এবং বিতর্কের ভিতরে ফেলার জন্য।